এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে যে শিক্ষাঙ্গনের আসর, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়, গলসি 2 নম্বর ব্লকের এই স্কুল অত্যন্ত পরিচিত স্কুল। এই স্কুলের আজকে যে মূল বিষয়, 85% ছাত্রছাত্রী এখানে তফসিল জাতি উপজাতিভুক্ত, এবং সেই স্কুলকে ওই এলাকার মানুষ হিসেবে ওই সম্প্রদায়ের ওই জাতিভুক্ত ছাত্রছাত্রীদের তিনি যেভাবে এনরিচ করেছেন, আপলিফ্ট করেছেন এবং মূল স্রোতে, শিক্ষার স্রোতে ফিরিয়ে এনেছেন, এটা কিন্তু অত্যন্ত অভাবনীয় ঘটনা। আজকাল যেখানে বাংলা মিডিয়ামে থেকে ইংলিশ মিডিয়ামের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে ছাত্রছাত্রীরা, সেই অবস্থার মধ্যে আমরা দেখছি যে আমাদের যাকে আমরা এনেছি সেই কারিগর, এই যে স্কুলটিকে এইভাবে সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে মূলত তফসিলি জাতি উপজাতিভুক্ত সম্প্রদায়ের ছেলেদের নিয়ে স্কুলকে সুন্দরভাবে একটা বিশেষ জায়গায় উন্নীত করেছেন। তার মূল কারিগর হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক। আমি তাকে স্বাগত জানাই। নমস্কার। আমাদের স্টুডিওতে আসার জন্য। অত্যন্ত ভালো মানুষ, সুপণ্ডিত মানুষ, আমাদের ভূগোলের শিক্ষক মূলত। আর আমাদের স্টুডিওতে এসছেন, তিনি ওই স্কুল সম্পর্কে বলবেন, আমাদের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে বলবেন, পরিবেশ সম্পর্কে বলবেন, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু আলোকপাত করবেন। আমি প্রথমে আমাদের ইমদাদুল সাহেবকে অনুরোধ করছি তার কাছে যে আপনি এই স্কুলেই কি প্রথম শিক্ষকতা শুরু করেন না অন্য স্কুলে শুরু করেছেন? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয় 2005 সালে জয়েন করি। তারপরে 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি ওই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার ভূগোলের হিসেবে কাজ করি। পরবর্তী ক্ষেত্রে আমি এসএসসি দিয়ে 2016 সালের যে প্রধান শিক্ষকের যে এসএসসি, ফার্স্ট এসএসসি, সেখানে কোয়ালিফাই করে আমাদের যে কাউন্সিলিং হয়েছিল, কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি মিঠাপুর স্কুলকেই আবার আমি বেছে নিই। অগ্রাধিকার দিয়েছিলেন এলাকা? অবশ্যই। এটার পিছনে অবশ্যই দুটো কারণ ছিল। এক হচ্ছে আমি ওই অঞ্চলের মানুষ, বর্তমানে হয়তো বর্ধমানে বসবাস করছি, আমার সঙ্গে যাতে শেকড়ের টানটা থাকে, যোগটা থাকে, এই যোগ রাখার জন্যই আমি মিঠাপুর স্কুলকে বেছে নিয়েছিলাম। আর 2 নাম্বার হচ্ছে, যেহেতু ওই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলাম, স্কুলটাকে অনেকটা বুঝেছেন। হ্যাঁ, এলাকাকে বুঝেছেন অবশ্যই। ওখানকার যারা অভিভাবক আছেন, ওখানকার ছাত্রছাত্রী, ওখানকার পরিচিতি ঘটেছে অবশ্যই। আপনি সৌভাগ্যবান, নিঃসন্দেহে। আর অবশ্যই ভালোবাসা নিয়ে এই স্কুলকে বেছে নেওয়া, কারণ আমি আপনার টানটা অন্যরকম হবে। হ্যাঁ, প্রাণের টান, একটা এলাকার টান, প্রাণের টান, মানুষের প্রতি আপনার যোগাযোগ যথেষ্ট। হ্যাঁ,
আর অঞ্চলে মানুষ নিঃসন্দেহে খুব ভালো, ছাত্রছাত্রীরাও ভীষণ ভালো। তো এই সমস্ত কারণগুলোর জন্যই আমি প্রধান শিক্ষক হিসেবে মিঠাপুরকেই আবার বেছে নিই। না হলে অন্যান্য অনেক স্কুল ছিল যেগুলোকে আমি ইচ্ছা করলে নিতে পারতাম, অনেক বড় স্কুল ছিল, অনেক ছোট স্কুল ছিল। আনন্দ তো ছোট স্কুলকে না, হ্যাঁ, একটা ছোট স্কুলকে যদি ঠিক মতো নিজে নার্চার করা যায় এবং একটা বিশেষ জায়গায় ওটাকে আপডেট করা যায়, তা আনন্দই আলাদা। অবশ্যই। আবার নিজের এলাকা, হ্যাঁ, আমরা সবসময় নিজের এলাকায় গুণ গাই, নিজের এলাকা কি করে ভালো হবে, ওটা যেখানেই চাকরি করি আমরা, হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় আমি কর্মক্ষেত্রে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমরা নিজের এলাকাকে কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। অবশ্যই। আমরা যদি নিজের এলাকা, আবার স্কুলকে যদি হয় একটা বাড়তি পাওনা, হ্যাঁ, স্কুলের সঙ্গে আমি যুক্ত হতে পেরে অত আনন্দিত, গর্বিত হই। তো নিজের এলাকায় যদি সামান্য কিছু উন্নয়ন করা যায় তো সেটা মানসিকভাবে অনেক তৃপ্তি দেয়। তো নিঃসন্দেহে তার একটা প্ল্যাটফর্ম হচ্ছে স্কুল। হ্যাঁ, অবশ্যই। কারণ এই স্কুল আছে, কলেজ আছে, হ্যাঁ, খেলাধুলা আছে। অবশ্যই, কারণ শিক্ষা বিষয়টা আলো ছড়িয়ে দেওয়ার মতো। তো সেই জায়গাটাকেই যদি আমরা বেশি করে ওই জায়গায় আমরা কাজ করতে পারি তো নিঃসন্দেহে অনেক ভালো লাগে। হ্যাঁ, আর এই ধরুন এই স্কুল আপনি ভূগোলের শিক্ষক, হ্যাঁ, মূলত, আর প্রশাসনিক বিষয়টাও যথেষ্ট আপনাকে ভাবিত করে নিশ্চয়ই, হ্যাঁ, সব দিকে এখন বর্তমানে। তো এই স্কুলের আপনার পরিবেশ, শিক্ষার পরিবেশ কতটা আপনি উন্নতি করেছেন মনে হচ্ছে? শিক্ষার পরিবেশ নিঃসন্দেহে কত? হ্যাঁ, তো নিঃসন্দেহে আমাদের মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভীষণ ভালো। আসা যাওয়া ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকার সব, এই পাঞ্চুয়ালিটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুর উন্নতি করা সম্ভব নয়। প্রধান হচ্ছে নিয়ম অনুবর্তন। অবশ্যই নিয়ম শৃঙ্খলা থাকতে হবে, অবশ্যই। এই সবগুলোই কিন্তু আমাদের আছে। আপনি অবাক হবেন যে আমাদের খুব ছোট্ট ছোট্ট কলম আম গাছে চারা আছে যেগুলো ছাত্রছাত্রীরা আম ধরে থাকে, কিন্তু ছাত্রছাত্রীরা কেউ তোলে না, ছিঁড়ে নেয় না, কাঁচাতেই কেউ ছিঁড়ে নেয় না। তো এটা আমার ভীষণ ভালো লাগে যে যাক, আমি অন্তত মানসিকভাবে সন্তুষ্ট যে আমাদের ছাত্রছাত্রীরা একটা শৃঙ্খলার মধ্যে এসেছে। হ্যাঁ, কারণ ধরুন না বলে জিনিসটা হাত দেওয়া উচিত নয়, নষ্ট করে ফেলা উচিত নয়। অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, কোনোটাই নষ্ট করে না। তো ইভেন বিদ্যালয়ে যে দেওয়ালগুলো আপনি সাধারণভাবে দেখবেন, অনেক সরকারি বিদ্যালয় আছে যার দেওয়ালে বিভিন্ন ধরনের বাক্য লেখা আছে, নোংরা করা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার বিদ্যালয়ের একটা জায়গাতেও দেখতে পাবে না। তো এটা নিঃসন্দেহে একটা আমার ভালো লাগে, দেখে লোকে শিখবে। অবশ্যই, অবশ্যই। তো আমরা স্কুল কলেজে দেখি যে কোনো জায়গায় এত অশ্লীল কথাবার্তা, ছবি এঁকে থাকে যেখানে পরিবেশটাই খারাপ হয়ে যায়। অবশ্যই, এটা বড় বড় স্কুল কিন্তু ওই রকম লেখা থাকে, কিন্তু আপনার স্কুলে ওই রকম কোনো রকম কিছু যে লেখা নেই এবং কোনো রকম ছবিও নেই, এটা কিন্তু বিরাট প্রাপ্তি। হ্যাঁ, এবং এখনো পর্যন্ত একটা পার্টে আমরা সিসিটিভি ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু বড় অংশে এখনো সিসিটিভি ব্যবস্থা হয়নি। এমন নয় যে ছাত্রছাত্রীরা সিসি ক্যামেরা আছে দেখে করছে না, সেটা নয়, মানে তাদের মধ্যে এই শৃঙ্খলাবোধটা জন্মে গেছে। একদম একদম। আচ্ছা, এখানে সাংস্কৃতিক কার্যক্রম কীরকম? আপনার পড়াশোনা তো ভালোই বললেন, হ্যাঁ, কত % পাস করেন মোটামুটি? আমাদের এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 115 জন, 115 জনই পাস করেছে, মানে একজনও ফেল নেই। তো সেই দিক থেকে আমরা সন্তুষ্ট যে 100% রেজাল্ট আমরা দিতে পেরেছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও আছে। হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট এটা বললাম। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের 38 জন, 28 জন পাস করেছে, 10 জনের মতো ফেল। খুব ভালো। আর আপনার সাংস্কৃতিক কার্যক্রম কীরকম? সাংস্কৃতিক কালচারাল দিক দিয়ে ওই অঞ্চলটা অনেক উন্নত, অঞ্চলটা কিন্তু ভীষণ উন্নত, ভীষণ ইন্টেরিয়র হলেও ওখানে যে এত কালচারাল দিক দিয়ে রিচ, আপনি অবাক হয়ে যাবেন। আমি যদি কোনো দিন ধরুন ফার্স্ট পিরিয়ডে বলে দিলাম যে কোনো একটা বিষয়ের উপর একটা অনুষ্ঠান করতে হবে, তো ফোর্থ পিরিয়ড মানে টিফিনের পরে মানে এত সংখ্যায় ছেলে মেয়ে পার্টিসিপেট করতে নাম দেয় এবং এত ভালো মানের, সব কোয়ালিটির দিক দিয়ে কিন্তু খুব ভীষণ ভালো। তো আমি নাম নিতে পারি না, আমাদের কালচারাল কমিটি একটা তৈরি করা আছে যেখানে ম্যাডামদেরকে রাখা আছে, ওই ম্যাডামদেরকে দায়িত্ব দিলেই 2 ঘন্টার মধ্যে একটা বড় 2 ঘন্টা 3 ঘন্টার অনুষ্ঠান ওনারা অর্গানাইজ করে দিতে পারে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে। তো এইটাই হচ্ছে আমাদের উদাহরণ যে এত এনরিচ ওখানে, প্রত্যন্ত অঞ্চল, কিন্তু প্রত্যন্ত অঞ্চল হলেও কালচারাল দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে। গান, খেলাধুলা, ধরুন 1976 সালে আমাদের আব্দুল হালিম মল্লিক মহাশয় মানে যোগদান করেছিলেন খেলার শিক্ষক হিসেবে। তো তিনি যে খেলার উন্নয়নটা ঘটিয়ে গেছেন সেটা এখনও চলছে। এখন বর্তমানে আমাদের 2 জন খেলার শিক্ষক আছেন। আমরা প্রত্যেক বছর সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ইভেন স্টেটেও পার্টিসিপেট করে থাকি।
বিভিন্ন দিক দিয়ে। একটা সময় ছিল যখন মিঠাপুরের নাম শুনলে অন্য পাশাপাশি স্কুলগুলো কিন্তু খেলতে নামতো না। এখনও মোটামুটি সেরকমই একটা ধারণা আছে। তো সেই দিক থেকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু খেলাধুলায় ভীষণ পারদর্শী। আমাদের প্রত্যেক বছর আমরা ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ইভেন স্টেটেও আমরা পার্টিসিপেট করে থাকি। কোন কোন খেলা? হ্যাঁ, খোখো খেলি। খোখো আমাদের ছেলে মেয়ে দুটো টিমই ভালো আছে। মেয়েদের ফুটবল টিম আছে, ছেলেদেরও তো ফুটবল টিম আছে। সুব্রত কাপ রিসেন্ট খেললো আমাদের ছেলেরা, মেয়েরা অবশ্যই খেলেনি। আর এছাড়াও অ্যাথলেটিক আমাদের খুব ভালো। সম্রাট হারি স্টেট পার্টিসিপেট করেছিল, 3rd হয়েছিল স্টেটে 2021 সালে। তো এইরকম আমাদের প্রত্যেক আমাদের ধরুন অ্যাথলেটিক পার্টটাও ভালো, সব দিক দিয়ে ফুটবল, অ্যাথলেটিক, খোখো সব পার্টগুলি স্কুলে কন্যাশ্রী ক্লাব আছে? অবশ্যই আছে। তার কিরকম কার্যক্রম করবে? কন্যাশ্রী ধরুন প্রতি মাসে একটা বিডিওর পক্ষ থেকে যে গাইডলাইন দেওয়া হয় বিষয় নিয়ে আলোচনা করার, অনুষ্ঠান করার, সেগুলো প্রতি মাসে করা হচ্ছে। এর বাইরে আমরা যেগুলো লং টার্ম বা লং টাইম অ্যাবসেন্ট থাকে যে মেয়েগুলো, সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করি, তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করি বা কন্যাশ্রী ক্লাবকে দিয়ে আমরা যাই, কারণটা খোঁজার চেষ্টা করি। নর্মালি যেটা হয়, যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাতে দেখা যাচ্ছে 15 দিন, 20 দিন, 25 দিন অ্যাবসেন্ট থাকছে। তো সেইগুলোকে যাতে যখনই আমরা দেখি 15 দিন অ্যাবসেন্ট আছে, তখনই আমরা তার বাড়িতে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যাতে যদি বিয়ে ঠিক হয়ে থাকে, বিয়েটা যাতে বন্ধ করা যায়, গার্জেনকে বোঝানো, এই সমস্ত কাজগুলো কিন্তু কন্যাশ্রী ক্লাব করছে। আমাদের যিনি নোডাল টিচার আছেন উনি করছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনাদের ওখানে কি কিছু এরকম মেয়ে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু সংখ্যাটা বেড়েছে। আমাদের যে ডাটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে, ধরুন করোনার আগের পিরিয়ড পর্যন্ত কন্যাশ্রীর ফলে কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে তেমন হতো না। কিন্তু এই যখনই লকডাউন শুরু হয়ে গেল, স্কুলের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, তখনই দেখা যায় যে এই অল্প বয়সের মেয়েদের মধ্যে বিয়ে দেওয়ার প্রবণতাটা গার্জেনদের মধ্যেও চলে এলো, ইভেন ছাত্রীদের মধ্যেও দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় থেকে আমরা এই তফাৎটা লক্ষ্য করছি। এরকম কোনো ঘটনা ঘটেছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনারা গিয়ে ওটা কোনো রকম? হ্যাঁ, অবশ্যই আছে। এরকম আমার ক্ষেত্রেই আমি দেখি দুখানা আছে পাশাপাশি গ্রামে। তো গার্জেন পরে ডেকে তাদেরকে বোঝানো হয়েছে যে এই বয়সে বিয়ে দেওয়াটা ঠিক নয়, আইনের চোখেও এটা একটা অপরাধ আছে। তো প্রশাসন জানলে নিশ্চিতভাবে গার্জেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যে বিয়ে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বোঝানোর পরে দুটো বিয়েকে রোধ করা গেছে। বাহ, এটা একটা ভালো কার্যক্রম আপনাদের কন্যাশ্রী। আপনাদের শুনেছি খাদ্য মেলার আয়োজন আপনারা করেন, এটা একটা মানে খুবই দুর্লভ ঘটনা যে স্কুলের মধ্যে খাদ্য মেলা। হ্যাঁ, অন্যান্য সংস্থা করে থাকে বিভিন্ন জায়গা শহরে। তো গ্রামীণ এলাকার স্কুলে খাদ্য মেলার আয়োজন, এটা কীভাবে আপনাদের মাথায় এলো? আসলে এটা একটা মধ্যশিক্ষা পর্ষদের অর্ডারই আছে। প্রতি বছর এই জানুয়ারির 1st উইকটাকে বুক ডিস্ট্রিবিউশন বা বুক ডে সেলিব্রেশন করা হয়ে থাকে, 1 সপ্তাহের মতো করা হয়ে থাকে। তো এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন অনুষ্ঠান মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করতে বলছে স্কুলে। এখন সরকারি আকর্ষণীয় করা, হ্যাঁ, অ্যাকচুয়ালি সরকারি স্কুলগুলো এখন আর সরকারি স্কুলের মতো যেন না থাকে। বেসরকারি স্কুলগুলো যেমন দেখবেন আপনার বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, ছাত্রছাত্রীদেরকে যুক্ত করা হচ্ছে। তো আমাদেরকেও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তা নাহলে কম্পিটিশনে আমরা টিকে থাকতে পারবো না। একটা সময় দেখবেন যে আপনি সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। যদি সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে, যারা ডিপেন্ডেন্ট একবারে পুরোপুরি সরকারি স্কুলের উপরে, যাদের টিউশনের ক্ষমতা নেই, যাদের বই ড্রেস কেনার ক্ষমতা নেই, ড্রেস কেনার, এই প্রতি মাসে 3,000 3,500 করে খরচ করা বেসরকারি স্কুলে। তো এই সামর্থ্য আমাদের ওই অঞ্চলে গ্রামের মানুষদের পক্ষে সম্ভব নয়। এবং শুধু ওই গ্রামে নয়, আপনি পাশাপাশি আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে যে মানুষরা আছে যারা খেটে খাচ্ছে, তাদের পক্ষে 3,000 3,500 4,000 টাকা খরচ করে প্রতি মাসে কিন্তু পড়ানো সম্ভব নয়। তো এই কারণেই কিন্তু আমাদেরকে এখন বেসরকারি যে বিদ্যালয়গুলো আছে তারা যে ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, তাদের মতো করে আমাদেরও অ্যাক্টিভিটি সাজাতে হচ্ছে, তাদের সঙ্গে আমাদেরকে কম্পিটিশনে দাঁড়াতে হচ্ছে। এই দাঁড়ানোর জন্যই আমাদের খাদ্য মেলা। তো আমাদের এই খাদ্য মেলা কিন্তু উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে ছেলেমেয়েরা হাতে, ম্যাডাম স্যার আছেন তাদের তত্ত্বাবধানে তারা কাজ করবে, বিভিন্ন ধরনের খাদ্য আইটেম তৈরি করবে যেখানে একদম ভেজাল ছাড়া খাদ্য থাকবে এবং
যে লাভটা হবে সামান্য পরিমাণে লাভ, এমন নয় যে প্রচুর দাম, জিনিসপত্রের দাম প্রচুর, তা নয়। প্রত্যেকের কাছে একটা হ্যাঁ পৌঁছাতে পারে বা সবাই কেনাকাটা করতে পারে। তবে অবশ্যই সেটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছিলাম, এমন নয় যে বাইরে যে কেউ এসে সেটাকে ব্যবহার করতে পারে। একই সঙ্গে আমরা হেল্প ডেস্ক একটা রেখেছিলাম, বিভিন্ন স্কলারশিপগুলো কিভাবে করা যেতে পারে, আবেদন কিভাবে হবে, কোন সময়ে হবে, এই হেল্প ডেস্কে তারা এসে বিভিন্ন কোয়ারি ছিল সেগুলো তারা মিটিয়েছে। আমরা আমাদের মতো করে আমাদের টিচাররা বুঝিয়েছেন, বলেছেন যে কোন সময়ে কোন স্কলারশিপের জন্য আবেদন করা যায়, কিভাবে আবেদন করা যায়, এইগুলো আমরা তাদেরকে বুঝিয়েছি। একই সঙ্গে যে লভ্যাংশ যেটা ছিল যে সামান্য পরিমাণে, তো আমাদের ওই অঞ্চলের ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় যে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে দেখা গেল কোনো একটা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার জন্য আমাদের ওই অঞ্চল থেকে হসপিটাল অনেকটা দূরে, 8-10 কিলোমিটার, তো আমাদেরকে গাড়ি ভাড়া করে পাঠাতে হয়। স্কুলে সেই ধরনের কোনো ফান্ড নেই, তো আমরা এই লভ্যাংশটা ওই পারপাসেই ইউজ করব বলেই ঠিক করেছিলাম এবং করে উঠছি। খুব সুন্দর। আর আপনাদের এই গ্রিন অপারেশন, অপারেশন গ্রিন আর সোশ্যাল সিড বল, এই ব্যাপারটা কীভাবে আপনারা করছেন? অ্যাকচুয়ালি এটা অপারেশন গ্রিন যেটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান ডিএম ম্যাডাম আয়েশা রানী, ওনার নির্দেশেই হচ্ছে। প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছাত্রকে ওনার নির্দেশ অনুযায়ী একটা করে গাছ লাগাতেই হবে। তো এই গ্রিন অপারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে মডেল স্কুল, আমাদের ব্লকে গলসি 2 নম্বর ব্লকের মিঠাপুর হচ্ছে মডেল স্কুল হিসেবে উপর থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, মানে এসআই অফিসে ঠিক করে দেওয়া হয়েছে। তো আমরা এটা বিভিন্ন ধাপে, প্রথমেই আমরা বীজ থেকে গাছ বা চারা তৈরি এবং সেই চারাটাকে স্কুলের ক্যাম্পাসে সেটাকে রোপণ করা, এই কাজগুলো আমরা পরপর করব। তো আমাদের যখন বিশ্ব পরিবেশ দিবস 5 জুন হয়ে গেল, সেই দিন আমরা মূলত সিড বল তৈরির প্রোগ্রামটা রেখেছিলাম। ছাত্রছাত্রীদেরকে আগে থেকে বলে দিয়েছিলাম, তোমরা এই সময় যেহেতু কাঁঠালের সময়, আমের সময়, এছাড়া নিম গাছটা পরিবেশের জন্য ভীষণ ভালো একটা গাছ, হ্যাঁ, প্রচুর অক্সিজেন দেয় দিন এবং রাতের বেলাতেও। হ্যাঁ, পরিবেশকে সুস্থ রাখতে নিম গাছের ভীষণ প্রয়োজন আছে। তো নিমের যে বীজ, এইগুলো আমরা ছেলেমেয়েদেরকে বলেছিলাম, তোমাদের খাওয়ার পরে সেই বীজটা বা আঁটিটা তোমরা নিয়ে আসবে। তারা নিয়ে এসেছিলো, সেগুলো আমরা আগে থেকে মাটি, জৈব সার এগুলোকে একসঙ্গে মিক্সিং করে তৈরি করে রেখেছিলাম আমাদের লেবার দিয়ে। তারপরে ছাত্রছাত্রীদেরকে দিয়ে সেই সিড বল, এক একটা গোল বলের মধ্যে মাটির বা জৈব সার এবং মাটি মিশ্রিত যে বল, তার ভিতরে একটা করে আমরা ওই রকম বীজকে ভরে দিয়ে। কি গাছ ফলিয়েছেন? এটা মূলত আমাদের কাঁঠাল, নিম আর আম, এই 3 ধরনের গাছকে আমরা, যেহেতু এই সিজনের মধ্যে এইগুলো, লিচুটা তেমন ভালো হয় না, খাওয়া হয়েছে, মানে ছেলেমেয়েরা খাচ্ছে, আমরা খাচ্ছি, কিন্তু লিচু বীজ থেকে চারাটা খুব একটা ভালো হয় না, এই জন্য লিচুটাকে আমরা অ্যাভয়েড করেছি। হ্যাঁ, তো বাকি ফলগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে সেগুলোতে সিড বল তৈরি করে আমরা ছেলেমেয়েদেরকে এটা সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং দায়িত্ব দিয়েছি যে যেহেতু আমাদের অঞ্চলটা একবারে নদীর ধারে, নদীর 2 তীরে অনেক ফাঁকা জমি আছে, পতিত জমি আছে, তাদেরকে বলা আছে বর্ষার আগে সেই বীজগুলোকে ওই মানে নদীর 2 ধারে যেন তারা ফেলে দেয়। তাহলে কি হবে, বর্ষার সময় জল পাবে, সেখানে অঙ্কুরিত হবে এবং অটোমেটিক সেটা গাছ হয়ে যাবে। এইভাবে পরিবেশ সম্বন্ধে একটা তাদের মধ্যে চিন্তা ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, যার জন্যই কিন্তু আমরা এই সিড বলটা তৈরি করেছি। একদম। আর এছাড়া আপনি স্কুলে আসার পর যে ডাইনিং হল, হ্যাঁ, কিচেন গার্ডেন, এইগুলোর ব্যাপারে এবং আরও কিছু সৌন্দর্যায়ন, কীভাবে এটা করলেন? দেখুন, অ্যাকচুয়ালি সরকারি স্কুলগুলোতে ফান্ডের ভীষণ সমস্যা আছে। সরকার পরিকাঠামো খাতে খুব একটা বেশি দেন না, মানে কোনো খরচই দেন না। তো যেখানে আমাদের স্কুলের ক্যাম্পাসটা বিশাল বড়, একদম, আমরা 1200 ছেলে মেয়ে আছে, আমরা ইলেকট্রিক বিল বাবদ যে টাকাটা বা ফিজটা আমরা পাই, সেটা আমাদের ওই 24,000 টাকার মতো বা 25,000 টাকার মতো। অথচ আমাদেরকে সারা বছরে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয় 54,000 থেকে 60,000 টাকা, একটা বিপুল খরচ। যদি আমরা এটা কম্পোজিট ফান্ড থেকে কিছুটা পেয়ে থাকি, সরকার দিয়ে থাকে, কিন্তু পরিকাঠামো খাতে তেমন কোনো বরাদ্দ নেই। ফলে আমাদেরকে কিন্তু ওই বিভিন্ন মানুষের কাছে হাত পাততে হয়। ওই অঞ্চলের মানুষরা কিন্তু অত্যন্ত দানশীল মানুষ। হ্যাঁ, আমি এমনিতে বলি অঞ্চলটাও অত্যন্ত উর্বর, মানে কৃষিকাজের জন্য সত্যি সত্যি ভীষণ উর্বর। সারা বছর কৃষিকাজ হচ্ছে, ওখানে আলু হচ্ছে, সর্ষে হচ্ছে, ধান হচ্ছে এবং ফলন ভীষণ ভালো।
তো ওই স্কুলে কি ফল হয় স্কুলের যে কিচেন গার্ডেনে? মূলত মিড ডে মিলের জন্য যে সবজিগুলো, শীতকালে যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কাঁটা বেগুন, এগুলো কিছু শাক, এগুলো আমরা কিচেন গার্ডেন ফলিয়ে থাকি। আর পরিকাঠামোর দিক দিয়ে উন্নয়নের জন্য আমরা মূলত এই অঞ্চলের মানুষদের কাছে আবেদন রাখি, তারা যে আর্থিক অনুদান দিয়ে থাকে তাতে আমাদের কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে অনেকটাই উন্নত করতে সম্ভব হয়েছে বা সক্ষম হয়েছে। আরও কাজ বাকি আছে, ভবিষ্যতে হবে এই আশা রাখি। তো আপনি ভবিষ্যতে আর কি কাজ করার ইচ্ছা আছে? ভবিষ্যতে মূলত এখন যেটা আমাদের মূল টার্গেট সেটা হচ্ছে খেলার মাঠটাকে ব্যবহার উপযোগী করে তোলা। আমাদেরকে গত বছরে ওখানকার স্থানীয় মানুষ 1.5 বিঘে জায়গা আমাদেরকে, খেলার মাঠ সংলগ্ন জায়গা আমাদেরকে দান করেছেন। হ্যাঁ, এই জায়গাটাকে আমাদেরকে খেলার মাঠ এখন মাটি ফেলে তৈরি, হ্যাঁ মাটি ফেলে সুন্দর করে তৈরি করা, একই সঙ্গে বাউন্ডারি ওয়াল দেওয়া। বাউন্ডারি ওয়াল নেই যে, হ্যাঁ ভীষণ দরকার, তাহলে আমরা ওই খেলার মাঠটাকে ব্যবহার উপযোগী করে তুলব। এই অঞ্চলের ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো, অথচ আমাদের নিজস্ব কোনো খেলার মাঠ ছিল না। প্রথম দিকে প্রায় 2 কিলোমিটার দূরে নদীর একদম ধারে একটা মাঠ ছিল, সেখানে গিয়ে খেলতে হতো ছেলে। হ্যাঁ, তারপরে জয় মা কালী বিবেকানন্দের একটা ক্লাব আছে, সেই ক্লাবের একটা মাঠ, সেটাও আমাদের স্কুল থেকে 500 মিটার দূরে। তো এতটা দূরে, ফলে কি হয় যে ধরুন খেলার পিরিয়ডটাই তারা খেলতে যাচ্ছে, খেলতে গিয়ে দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট পরে পৌঁছাচ্ছে, আবার যখন খেলা শেষ করে আসছে সেখানেও দেখা যাচ্ছে যে 15 মিনিট পরে পৌঁছাচ্ছে স্কুলে এসে, তারপরে হাত পা ধুয়ে ক্লাসে যেতে যেতে একটা পরের পিরিয়ডে দেখা গেল 15 মিনিট বা 20 মিনিট চলে গেল। তো এই সমস্যাটার জন্যই আমরা গত বছর আবেদন রেখেছিলাম স্থানীয় মানুষের কাছে যে আপনারা এই খেলার মাঠ করার জন্য স্কুল সংলগ্ন জায়গাটা দান করুন। তো আমাদেরকে প্রায় 19টা পরিবার ছিল। এই 19টা পরিবার 5 মিনিট সময় লেগেছিল যে তারা সবাই এক বাক্যে বলে যে হ্যাঁ, খেলার মাঠ বা স্কুলের স্বার্থে যখন, তখন আমরা সবাই দেব, এবং বিনা শর্তে কিন্তু সকলেই ওই খেলার মাঠ। এতগুলো মানুষ সহযোগিতা করলো, হ্যাঁ, এটা রিমার্কেবল। একজনও মানে ওই এলাকায়, হ্যাঁ, এই জন্য বলি যে পিছিয়ে পড়া এলাকায়, অবশ্যই পিছিয়ে পড়া। ধরুন যখন বিদ্যালয় তৈরি হয়েছে তখনকার মানুষ, তখনও জমিটা ওই অঞ্চলে মানুষই দিয়েছে, কিন্তু তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেকটা তফাৎ। অনেক, এখন দেখবেন তখনকার মানুষদের জমি জায়গার পরিমাণ বেশি ছিল, হ্যাঁ, ফলে দান করতে তাদের কোনো দ্বিধা হতো না। এখন যে জায়গাটা ওনারা আমাদেরকে স্কুলকে দিল প্রায় 30 লক্ষ 40 লক্ষ টাকার মতো বাজার মূল্য, সেই জায়গাটা কিন্তু ওনারা এক কথায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে আমি ওনাদেরকে সম্মান জানাই। হ্যাঁ, বিদ্যালয়ের প্রতি একটা অগাধ ভালোবাসা আছে, তাছাড়া সম্ভব হয় অবশ্যই। হ্যাঁ, তা এইগুলো করার ইচ্ছে রয়েছে আপনার স্কুলে, আর নতুন কিছু বিল্ডিং কিছু নতুন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা দেখুন, আমাদেরকে শুধু আর চক ডাস্টারে বদ্ধ থাকলে হবে না, আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগাতে হবে। এখন বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, কবির কথা। হ্যাঁ, ঠিক তাই। আর আমাদেরকে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম ব্যবহার করতে হবে। শুধু চক ডাস্টার নয়, চক ডাস্টারের সঙ্গে সঙ্গে আমাদেরকে স্মার্ট ক্লাসরুম, যেটা আমাদের ডিএম ম্যাডাম আমাদেরকে দিয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে, আমাদের স্কুল একটা স্মার্ট ক্লাস পেয়েছে। আমাদের সদর সাব ডিভিশনের মধ্যে 12টা স্কুলকে দেওয়া হয়েছে, 7টা প্রাইমারি আর 5টা হাই স্কুল, তার মধ্যে আমাদের স্কুলটা আছে। তো এখানে এই একটা ডিজিটাল বোর্ডের দাম 1,76,000। হ্যাঁ, তো এই সব কিছু সেটিং ফেটিং করে প্রায় 2 লক্ষর কাছাকাছি খরচ। তো এটা আমরা পেয়েছি। তো কিন্তু 1250 স্টুডেন্টের জন্য একটা স্মার্ট ক্লাসরুম সাফিসিয়েন্ট নয়। তো আমাদের আরও বেশি স্মার্ট ক্লাসরুমে প্রয়োজন আছে। তো আমাদের লক্ষ্য আছে সেই দিকে যে আরও বেশি স্মার্ট ক্লাসরুম হোক, আমরা করব। অ্যাটলিস্ট 3-4টে অন্তত হতে হবে, কারণ এখনই আমি দেখি যে হয়তো আমি একটা ক্লাস করতে যাচ্ছি, তার আগে অন্য একটা ক্লাস ওখানে জায়গাটা অকুপাই করে বসে আছে, তো তারা দেখছে। এমনি স্মার্ট বোর্ড ভীষণ ভালো, একদম আপনি বলতে পারেন এটা হচ্ছে 77 ইঞ্চির একটা কম্পিউটার বলতে পারেন। স্বাধীনতা অনেকটা বেশি। হ্যাঁ, স্মার্ট ক্লাস। হ্যাঁ, অবশ্যই। আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে কোনো একটা ধরুন রক্ত সঞ্চালন, এটা আপনি একবারে সরাসরি আপনি দেখাতে পাচ্ছেন, যেটা আপনি ব্ল্যাকবোর্ডে সম্ভব নয়। বা আমাদের পৃথিবীর যে আবর্তন গতি, পরিক্রমণ গতি, এটা কিন্তু আপনি সরাসরি ডিজিটাল বোর্ডে দেখাতে পাচ্ছেন। ওই ডিজিটাল বোর্ডে আবার পজ করে আপনি ব্ল্যাকবোর্ডের মতো মার্কার দিয়ে ওখানে লিখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছেন, আঁকতে পাচ্ছেন।
তো এই সুবিধাগুলো এখানে আছে, তো এই সুবিধা আমাদের আরও বেশি ক্লাসরুমে করতেই হবে, কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে, এক জায়গায় থেমে থাকলে চলবে। আমাদের কোয়েড স্কুল, আমাদের কোয়েড স্কুল, তাহলে তো স্কুলের বাউন্ডারিটা খুব দরকার। হ্যাঁ, বাউন্ডারি দরকার। স্কুলের বাউন্ডারি না থাকা মানে আবৃত্তা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, না, বাউন্ডারি বলতে আমাদের বিল্ডিংগুলো 4টে ব্লক আছে, এই 4টে ব্লক দিয়ে আমাদের পুরো ক্যাম্পাসটা ঘেরা আছে। যেহেতু খেলার মাঠটা আমরা গত বছর পেয়েছি, তো এইটা আমাদের বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে। তো এই খেলার মাঠটাকে আমরা যদি বাউন্ডারি দিতে পারি, তাহলে পুরো ক্যাম্পাসটা আমাদের একই জায়গায় চলে আসবে। আপনি আশা করছেন আরও কিছু উন্নয়নমূলক কাজ করবেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সরকারি সাহায্য কতটা পাবেন বলা যাচ্ছে? তাহলে কি ফান্ড থেকে আপনি করবেন? হ্যাঁ, কি ফান্ড থেকে বলতে আমি ওই যে প্রথমেই বলেছি, ওই অঞ্চলের মাটি ভীষণ উর্বর, ওখানে যেমন ফসল ভীষণ ভালো জন্মাচ্ছে, সোর্স অফ ইনকাম। হ্যাঁ, কিন্তু একই সঙ্গে ভালো মানুষের জন্ম দিচ্ছে। ওই অঞ্চলের মানুষদের, আমি গত বছর, এই বছরই আমাদের 75 বছর পালন করলাম। এখানে অশোক কেশ মহাশয় আছেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা আসুন 75 বছরের অনুষ্ঠান। উনি 1974 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, ভালো রেজাল্টও করেছিলেন। তো উনি এসে কিন্তু আমাদেরকে, আমরা কোনো দাবি রাখিনি, উনি 2 লক্ষ টাকা চেক আমাদেরকে অনুষ্ঠান মঞ্চে প্রদান করলেন। তো এই ধরনের অনেক, আর এক ব্যক্তি আছেন 50,000 টাকা চেক দিলেন। তো এইরকমভাবে কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে। একদম, এটা কিন্তু খুব ভালো একটা অ্যাচিভমেন্ট, যে এলাকার মানুষ এগিয়ে এলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যায়। অবশ্যই, হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে। ম্যানেজিং কমিটিও ভালো, আমাদের টিচাররা ভীষণ ভালো, কারণ একটা যদি বিদ্যালয়ের উন্নতি করতে হয়, তাহলে একা প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব নয়, তার হেল্পিং হ্যান্ডের দরকার। এই হেল্পিং হ্যান্ডসের হিসেবে কিন্তু আমাদের টিচাররা আছেন, সমস্ত হেডমাস্টার কান্ডারি হবেন, পদ দেখাবেন, পদ কিন্তু পাশে সব থাকতে হবে, এবং সেই থাকার কাজটা ওনারা করছেন। যার জন্য আমি বলি টিম মিঠাপুর, আমাদের আগে হেডমাস্টার মশাইও বলতেন টিম মিঠাপুর। তো এই টিম মিঠাপুর কিন্তু একসঙ্গে আমরা কাজ করে কিন্তু বিদ্যালয়কে আগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে এমন কোনো অনুষ্ঠান হয় যেখানে এলাকার মানুষ পার্টিসিপেট করতে পারে? অ্যাকচুয়ালি আমাদের অংশগ্রহণের জন্য আমরা শুধুমাত্র বর্তমান প্রাক্তন ছাত্রদের জন্য ওপেন রাখি। অনুষ্ঠানটা দেখার জন্য, শোনার জন্য আমরা সবাইকেই আমন্ত্রণ জানাই। তো যেহেতু আমাদের ছেলে মেয়ের সংখ্যা একটু বেশি, তো আমরা যদি 11টায় শুরু করি, প্রত্যেক বছর আমাদের বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আমরা করি। তো ওই সময়ে আমরা 11টায় শুরু করলে আমাদের শেষ করতে করতে সন্ধ্যে 5টা, 5:30 হয়ে যায়। আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিতে আমাদের, তাহলে তো বিভিন্ন সময় প্রোগ্রাম হয়, আপনাদের দিনের মধ্যেই চেষ্টা করি। হ্যাঁ, আমরা রাতটাকে অ্যাভয়েড করি। আমাদের স্কুলে আসলে 17টা প্রাইমারি স্কুল থেকে ছাত্রছাত্রী আসে, এবং নদীর বাঁধ ধরে, নদীর পাড় ধরে তাদেরকে আসতে হয়। ঝোপ জঙ্গল আছে, কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেলে তখন দায়ভার পুরো বিদ্যালয়ের উপর চলে আসে। যদি হওয়ার সম্ভাবনা কম, ওই অঞ্চলের মানুষ ভালো, তবুও আমাদেরকে সাবধানতার কারণেই আমাদেরকে দিনের বেলাতেই আমাদেরকে অনুষ্ঠানটা করতে হয়। বাহ, এ তো অনেক সুন্দর পরিকল্পনা। হ্যাঁ, স্কুল কোনো পুরস্কার পেয়েছে এর মধ্যে? পুরস্কার ধরুন, আমাদের নির্মল বিদ্যালয় পুরস্কার আছে। আমরা লাস্ট যে যুব পার্লামেন্ট, যেটা ব্লক স্তরে ইউথ পার্লামেন্ট, এই ইউথ পার্লামেন্টে আমরা ফার্স্ট। হ্যাঁ, যুব সংসদ যে প্রতিযোগিতা, সেখানে আমরা ফার্স্ট। তো এইরকমভাবে ধরুন এবিটির যে অনুষ্ঠানগুলো হয় আমাদের ডিস্ট্রিক্ট, জেলা পর্যায় থেকে আমরা রাজ্য পর্যায় পর্যন্ত গেছি। কলকাতাতেও আমাদের ছেলেমেয়েরা আবৃত্তিতে গেছে, গানে গেছে। হ্যাঁ, তাহলে খুবই ভালো এলাকার যে সাংস্কৃতিক পরিবেশ, পরিমণ্ডল, হ্যাঁ, এ ব্যাপারে কোনো আপনার সন্দেহ নেই। তো এইখানে যে আপনাদের শুনেছি স্কুলে অনেক পায়রার খোপ রয়েছে, তো সেই পায়রার বাসা আপনারা করে দিয়েছেন, তো সেখানে পায়রারাও এসে থাকছে। হ্যাঁ, এটা একটা মানে খুব দুর্লভ জিনিস, কীভাবে এটা সম্ভব হলো? আসলে আমাদের বিদ্যালয়টা রং করার পরেই আমি লক্ষ্য করছিলাম যে খোপগুলোতে পায়রারা থাকে, আগে থেকেই থাকছিল। তো তারা নোংরা করছিল দেওয়ালগুলো, এবং নতুন রং করা দেওয়ালের মধ্যে পায়রারা নোংরা করে যাচ্ছে, দেখতে খারাপ লাগছিল। তো মাথায় একটা চিন্তা এলো যে আমরা যদি আমাদের মিড ডে মিলের যে সরষের তেলের যে টিনগুলো, সেই টিনগুলোকে যদি আমরা রং করে দিই, রং করে যদি একটা লেখকের নাম আর তার লেখা একটা গ্রন্থের নাম আমরা যদি দিয়ে দিই, তো এটা যেমন ঘরে বাইরে এই ধরনের, মানে বাসার সঙ্গে রিলেটেড। আরণ্য, হ্যাঁ,
তো এতে কি হবে, আমাদের ছেলেমেয়েরা উঠতে নামতে, ক্লাসরুমে যেতে বেরোতে তারা দেখবে যে একটা লেখকের নাম আর তার একটা গ্রন্থের নাম, তো এটা একটা তারা মনে থাকবে। হ্যাঁ, কার কোন 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 গ্রন্থের জন্য লেখক বিখ্যাত, হ্যাঁ, তো সংশ্লিষ্ট লেখক অবশ্যই। তো তাহলে তাদের একটা শিক্ষা হয়ে গেল। একই সঙ্গে তারা দেখবে যে পরিবেশে তাদেরকে বিভিন্ন পশু পাখি গাছপালা সবাইকে নিয়েই বাঁচতে হবে। তাহলে পরিবেশ সম্বন্ধে তাদের একটা ভালোবাসা, পাখি সম্বন্ধে ভালোবাসা, পশু সম্বন্ধে ভালোবাসা, এই একটা ভালোবাসা জন্মাবে। এই কারণেই আমাদের এই ধরনের চিন্তাভাবনা থেকেই আমরা কিন্তু এই ধরনের বাসাগুলো তৈরি করেছি। প্রায় 100-150 পায়রা এখন থাকে। প্রথম দিকে ওরা থাকতে চাইছিল না, যে কুকুরগুলো থাকছিল, তারপরে কিছুদিন পরে দেখলাম ওইগুলো ফাঁকা থাকার পরে দেখা যাচ্ছে কিছুদিন 1-2 করে পায়রা থাকতে থাকতে দেখা যাচ্ছে সব ওখানেই ডিম পাড়ে। হ্যাঁ, ডিম পেড়ে ওখানেই বাচ্চা হচ্ছে, ওখানেই থাকছে, দেখতে আমাদেরও ভালো লাগে। খুব সুন্দর। আমাদের বর্ধমানেও কিছু স্কুল আছে যে যেগুলো এক একটা ব্লক তৈরি করে, হ্যাঁ, সুন্দর করে এলাকার মানুষ, হ্যাঁ, যারা প্রয়াত হয়েছেন, জেলার কৃতি মানুষ, হ্যাঁ, সাহিত্যিক, বাহ্যিক শিল্প, আবৃত্তিকার, এছাড়া বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতা অবতীর্ণ হয়। তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে যে আপনাদের স্কুল কিন্তু একটা শুধুমাত্র পঠন পাঠন নয়, পঠন পাঠনকে সুষ্ঠুভাবে যে মন এবং শরীর যে খোরাক যোগাবে সেটা আপনারা লক্ষ্য রাখছেন। হ্যাঁ, খুব উল্লেখযোগ্য পদক্ষেপ। আচ্ছা, আপনার কাছে যে ঘাটতিটা বললেন কিছু, যে ঘাটতিগুলো আপনি করতে পারেননি পূরণ এবং অদূর ভবিষ্যতে করবেন তাড়াতাড়ি, হ্যাঁ, সেগুলো কীভাবে সম্ভব? আমার মূল লক্ষ্য যেটা এখন, সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা। এই 1200 ছেলে মেয়েদেরকে আমাকে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তো এই জলের ব্যবস্থাটা আমাদের প্রতিটা ব্লকে করতে হবে, মানে প্রতিটা বিল্ডিং ব্লকে করতে হবে। কারণ আমি লক্ষ্য করি যে ধরুন 3rd পিরিয়ডের পর 4th পিরিয়ডের পর দেখা যাচ্ছে বহু সংখ্যক ছেলে মেয়েকে জল খাওয়ার জন্য আমাদের যে কলগুলো আছে সেখানে আসতে হচ্ছে। আমাদের 2টো জায়গায় হ্যান্ড ওয়াশ ইউনিট আছে, সেখানেই কিন্তু তাদেরকে জল খেতে আসতে হচ্ছে। তো ফলে প্রতিটা আমাদের ধরুন 14টা ইউনিট আছে, 14 থেকে আমাদের বলা আছে যে একসঙ্গে 2 জনের বেশি ক্লাস থেকে বেরোবে না, তাহলেও আমাদেরকে দেখা যাচ্ছে 28-30 জন বাইরে থাকছে। এটা আমাদেরকে বন্ধ করতে গেলে যেটা করতে হবে, যে প্রতিটা বিল্ডিংয়ে আমাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পানীয় জলটা ফিল্টার হতে হবে। আমরা এখনও ফিল্টারের ব্যবস্থা করতে পারিনি, এটা আমাদের ভীষণ দরকার আছে। ঠান্ডা পানীয় জলের যদি আমরা সম্ভব হয় তাহলে ব্যবস্থা করতে পারি, সেটাও অত্যন্ত ভালো। একদম আপনাদের একটা প্রধান হচ্ছে যে এলাকার স্কুল, এলাকার মানুষের ভালোবাসা পেয়েছেন, হ্যাঁ, এলাকার মানুষের কিছু অনুদান পেয়েছেন, হ্যাঁ, আর আপনার মস্তিষ্ক সুন্দরভাবে আপনি পরিচালনা করছেন, হ্যাঁ, একটি স্কুলটাকে। তো এইভাবে স্কুলও সৌভাগ্যবান এবং আপনিও সৌভাগ্যবান অবশ্যই। হ্যাঁ, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য ঘটনা। হ্যাঁ, তো আমরা ধরুন এই স্কুলের বিভিন্ন ধরনের এই উদ্যোগ হয়েছে, তো আপনার কি মনে হয় যে ইংলিশ মিডিয়ামে যে রমরমা, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলা ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে বেশিরভাগ? অবশ্যই একটা অংশ চলে যাচ্ছে, হ্যাঁ, একটা বিশেষ করে শহরাঞ্চলে এই সংখ্যাটা বেশি। এবার গ্রামের কিছু সংখ্যক আসছে না তাও নয়, গ্রামেরও কিছু সংখ্যক যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের দেখা যাচ্ছে যে একটা বেসরকারি স্কুলে বা ইংলিশ মিডিয়ামে পড়ানোর একটা প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে। তো আপনারা কি আটকাতে পেরেছেন? অবশ্যই, আমরা যদি এই অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক করতে পারি, চালাতে পারি, একই সঙ্গে যদি আমরা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পরিবর্তন ঘটাতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা ছেলেমেয়েদেরকে আমাদের সরকারি বিদ্যালয়ে বেঁধে রাখতে পারবো। যদি আমরা এই পরিবর্তন না ঘটাতে পারি, যদি আমরা ঠিকঠাক লেবার না দিতে পারি, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। তাই এটা একটা কালেকটিভ ওয়ার্ক, সবাইকে এগিয়ে আসতে হবে, হাতে হাত মিলিয়ে। একটা গাছ লাগালো, গাছটা মানুষই হলো না, বড় হলো না, অঙ্কুরে বিনাশ হলো, হ্যাঁ, সামান্য একটা গরু মুখ দিয়ে চলে গেল। তো এই জন্য মানুষের সচেতনতা দরকার, যে মানুষকে এনক্লোজারের ব্যবস্থা করতে হবে আর সচেতন হতে হবে। একটা মানুষ সচেতন না হলে 1000টা ডিগ্রি নিলেও কিন্তু কিছু উপকারে আসবে। স্কুলকে সচেতন হতে হবে, নিজেকে সচেতন হতে হবে যে ভালো কাজ কী করে করা যায়, যেটা আপনি পাচ্ছেন স্কুল থেকে। হ্যাঁ, একটা বিরাট প্রাপ্তি, অনেকে স্বীকার করে না, অস্বীকার করে যে আমি পেয়েছি, পাইনি বলে এরকম। তো আপনারা আশা করি স্কুলের চারপাশে বাগান এমনি রয়েছে, ফুলের বাগান, হ্যাঁ, তো আর এত সুন্দর একটি স্কুল, হ্যাঁ,
যেখানে আদিবাসী জাতি উপজাতির ছেলেমেয়েরা বেশি পড়ে, তো এই ক্ষেত্রে তাদের কি নার্চার করার ব্যাপারে কোনো রকম কোনো বিশেষভাবে কোনো আপনার কোনো বিশেষ কেয়ার নিতে হয় নাকি আপনাদের, না একই রকম? না, অ্যাকচুয়ালি আমরা তাদেরকে একটু রিল্যাক্সেশন দিই। আমরা বলি যে লম্বা অ্যাবসেন্ট হওয়া যাবে না, কিন্তু সত্যি কথা বলতে আমরা তাদেরকে আটকাতে পারবো না, কারণ তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। একটা বড় অংশের ছাত্র তারা কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাহলে আমরা যদি তাদেরকে ওই জায়গাটা আটকে দিই, তাহলে দেখা যাবে আলটিমেটলি তারা পুরোপুরি ড্রপ আউট হয়ে গেল। এই পুরোপুরি ড্রপ আউট যাতে না হয় সেই জন্য আমি তাদেরকে বলেই রেখেছি, তোমরা ঠিক আছে চাষের সময় দিন 10, 15, 12 যে কটা দিন হচ্ছে তোমরা মাঠে খাটলে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তারপরে নিয়মিত স্কুলে এসো। তো এই কাজটা কিন্তু তারা করে, এবং অভিভাবকদেরকেও বলা আছে যে যে সময়টা কাজে ধরুন মাঠে কাজ করতে যেতে তারা বাধ্য, আমরা আটকাতে পারবো না। মূলত তার আর্থিক সঙ্গতি নেই যে সে না পরিশ্রম করে না মাঠে খেটে সে কাটাতে পারবে। এই জন্যে তাদেরকে এই রিল্যাক্সেশন দেওয়া আছে যে ঠিক আছে কাজের সময়টা অন্তত তুমি মাঠে কাজ করলে করো, কিন্তু তারপরে কিন্তু নিয়মিত স্কুলে আসতে হবে। আমি নিজে গিয়ে দেখেছি বিভিন্ন সময় তারা জমিতে হয়তো লাঙ্গল দিচ্ছে, 10, 11, 12 ছেলেরা। তো এটা দেখতে আমার ভীষণ খারাপ লাগে বা খারাপ লেগেছে, কিন্তু এটা মেনে নিতে হয়েছে। ঠিক এই কারণেই তাদেরকে এই রিল্যাক্সেশন দেওয়া আছে। ভালো মন্দ যাই কও সত্যের লস। হ্যাঁ, তো বাস্তবটাকে স্বীকার করতে হবে। তো এই জায়গাগুলো যদি আটকে দেওয়া হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে তারা পুরোপুরি ড্রপ আউটই হয়ে গেল। যার জন্যই এরকম একটু করে ছাড় দেওয়া আছে, তাতে তারা ঘরের কাজটা সামলাতে পারছে, একই সঙ্গে তারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকছে। বাহ, তাহলে এতক্ষণ আমরা এত সুন্দর একটা স্কুলকে গড়ে তোলার ক্ষেত্রে একটা পিছিয়ে পড়া এলাকা, সেখানকার ছাত্রছাত্রীরা তফসিলি জাতি উপজাতিভুক্ত, এবং এই স্কুলকে একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে আবদ্ধ করা, হ্যাঁ, এবং সব কিছু স্কুলের প্রধান শিক্ষক শুধু একা করেন না, তাঁর উদ্যোগটা তাকে কাণ্ডারি ভূমিকায় থাকতে হয়। তিনি এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় এবং এলাকার মানুষ সহযোগিতা করছে যে স্কুলকে ভালোবেসে একান্ত, আর তার নিজে তিনিও এলাকার একজন মানুষ, মাস্টারমশাই এলাকার মানুষ, আর অন্যান্য যারা আছে তারাও মানুষ। কাজেই একটা স্কুলকে সুন্দর করে গড়ে তুলতে যে প্রধান শিক্ষকের যে ভূমিকা, এবং সবাইকে সঙ্গে নিয়ে অত্যন্ত ভদ্র মানুষ আমাদের ইমদাদুল সাহেব, হ্যাঁ, এবং স্কুলের সবসময় কিছু করার মানসিকতা তার রয়েছে, উদ্যমী মানুষ, হ্যাঁ, সচেতন মানুষ। তো তার এই সচেতনতায়, তার উদ্যমের ফলে স্কুলের যে পরিকাঠামো উন্নত হয়েছে, স্কুলের সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া কার্যক্রম উন্নত হয়েছে, এবং সর্বোপরি স্কুলের যে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রীদের সিংহভাগ, হ্যাঁ, 80%, হ্যাঁ, মোরাললেস, তারা কিন্তু স্কুলকে নিজের মতো করে নিয়েছে। যে প্যান্ডেমিক সিচুয়েশনে ক্রমশ কমে যাচ্ছিল, হ্যাঁ, ছাত্রছাত্রী ভালো ভালো আচ্ছা স্কুলে বর্ধমানে টাউনের ছাত্রছাত্রী শেষমেশ কিছুটা কমেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু তাঁর স্কুলে সেই প্রভাব পড়েনি, হ্যাঁ। হয়তো কিছু সামান্য বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছিল, তারা কিন্তু গিয়ে রুখে দিয়েছেন, এটা বড় পদক্ষেপ। এবং আমাদের জেলা শাসক আমাদের ডিএম ম্যাডাম আয়েশা রানী তিনি যে আমাদের এখানে যে অপারেশন গ্রিন এই কর্মসূচি পালন করার যে উদ্যোগ নিয়েছেন, তার অন্যতম কিন্তু একজন কাণ্ডারি, একজন হাতিয়ার আমাদের ইমদাদুল সাহেব, ইমদাদুল হক মল্লিক, এবং তিনি সেভাবে স্কুলকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে সাংস্কৃতিক পরিবেশ, হ্যাঁ, খেলাধুলা, সব কিছু পঠন পাঠন সব দিক দিয়ে স্কুলটিকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন, আগামী দিনেও করবেন আমরা আশা করি, হ্যাঁ। এই স্কুল একটা জেলার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এক সময়। আমরা এতক্ষণ ইমদাদুল সাহেবের সঙ্গে আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আহ্বায়কের পক্ষ থেকে বিশেষ আলোচনা শুনলাম, হ্যাঁ। স্কুলের মধ্যেই আজকে আমরা মোটামুটি এটা সীমাবদ্ধ রাখলাম, পরবর্তীতে তাকে আবার পাবো, অন্য বিষয় সম্পর্কে আলোচনা আরও তার কাছে শুনবো। আজকে আমাদের সময় সংক্ষেপ খুব, তো সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যে এতক্ষণ শুনলেন প্রত্যেককে আমরা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ। আমরা এখানেই আজকে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।